দর্শক ডক্টর তৌফিক জোয়ারদার জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। একটা রিপোর্ট আমরা দেখছিলাম, আমি জানি না আপনি শুনছিলেন কিনা, সেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছিলেন যে আজকে যে 50,000 ছাড়ালো পজিটিভ পেশেন্ট, করোনা পজিটিভ বাংলাদেশে, প্রকৃত সংখ্যা এটার থেকে আরও অনেক বেশি। আপনি কি এই বিষয়টার সাথে একমত? প্রত্যেক মানে আসলে প্রকৃত সংখ্যা বেশি হওয়ারই কথা, এটাই স্বাভাবিক। তবে যেটা আমি বলতে চাই যে পৃথিবীর সব দেশেই কিন্তু আপনার সবাই যে একটা টেস্টের মাধ্যমে ডায়াগনোজড হবে এটার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ এই সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়েই কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে এবং নীতি নির্ধারকদেরকে নীতি নির্ধারণ করতে হবে, পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আমি প্রশ্নের উত্তরে বলব যে ডেফিনিটলি এটা বলাই বাহুল্য যে কেস সবাই যে আমরা আইডেন্টিফাই করতে পারবো এরকম কোনো কথা নেই। কিন্তু সেই জন্য যে আমাদের এক্সিস্টিং ডেটার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া যাবে না সেটাও ঠিক নয়। সেটাও আমাদেরকে এক্সিস্টিং ডেটার উপর ভিত্তি করেই আমাদের বাকি সিদ্ধান্তগুলো নেওয়া যাবে, নেয়ার রাস্তা আছে এবং অনেকে সে ধরনের কাজ করছেনও আসলে। আপনারা যেহেতু এই বিষয়টা নিয়ে ফলো করছেন, এই বিষয়টা নিয়ে কাজ করছেন, এখন এই রিপোর্টটাতেই দেখছিলাম যে যারা উপসর্গ যাদেরকে দেখা যাচ্ছে মিনিমাম জ্বর, সর্দি, ঠান্ডা, গলা ব্যথা, তাদের ক্ষেত্রে তারাই টেস্টের জন্য আসছেন। অনেক ক্ষেত্রে তারা টেস্টের জন্য সবসময় অ্যাক্সেসটা পাচ্ছেন না, যেটা রিপোর্টটা বলছিল। কিন্তু যাদের জি। উপসর্গ নেই তারা তো ঠিকই ছড়াচ্ছেন, কিন্তু তারা নিজেরাও বুঝতে হ্যাঁ, পারছেন না। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আসলে এইটা মানে কিছু, কিছু জিনিস আপনাকে আসলে আম মেনে নিতে হবে। মানে যারা অ্যাসিম্পটোমেটিক ভাবে ছড়াচ্ছেন তাদেরকে নিয়ে এই যে শঙ্কা, এই যে চিন্তা, এটা সব জায়গায় আছে। তো এইজন্যই কিন্তু আমাদের এই লকডাউনের পরিস্থিতিতে সবাইকে মানে মানুষের চলাচল রেস্ট্রিকশন করে বাসায় থাকার ব্যাপারে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করা এই কারণেই বেশি দরকার। এই কারণেই আমরা কিন্তু এই যে মানুষে এই যে, যে সিদ্ধান্তটা দেয়া হলো যখন আমাদের এপিডেমিক কার্ভটি অত্যন্ত আম শনৈ শনৈভাবে বাড়ছে এবং খুব দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে, সেরকম সময়ে লকডাউন উইথড্র করাটা আসলে যে সঠিক সিদ্ধান্ত নয়, আপনার প্রশ্নের উত্তরে আসলে সেই জিনিসটা আরো বেশি প্রতীয়মান হয়। সেটা আরো বেশি বোঝা যায়। কারণ মানুষ যত বেশি বাসায় থাকবে সে বড়জোর তার বাসার মানুষদেরকে অ্যাসিম্পটোমেটিক অবস্থায় হয়তো সে আক্রান্ত করতে পারে। কিন্তু সে যখন বাইরে যাবে সে কিন্তু অনেক মানুষের সংস্পর্শে আসছে এবং অনেক বেশি মানুষকে সে আক্রান্ত করতে পারছে। তো এইটাই আমার মনে হয় যে আল্টিমেটলি লকডাউনে রাখতে হবে মানুষকে। যদিও কিছু ছাড় দেওয়ার দরকার আছে, এটা নিয়েও কিছু গবেষণা হয়েছে। আপনি জানেন যে ডক্টর রাজীব চৌধুরী এবং তার দল, একজন বাংলাদেশি সায়েন্টিস্ট, ওনারা একটা গবেষণা করেছেন ইউরোপিয়ান জার্নাল অফ এপিডেমিওলজিতে। তারা দেখিয়েছেন যে 50 দিনের সাপ্রেশন প্লাস 30 দিনের আমরা যদি একটা ছাড় দিই, এভাবে যদি আমরা 18 মাস পর্যন্ত আমরা এটাকে মানে কিছুদিন লকডাউন থাকবে, কিছুদিন ছেড়ে দেওয়া হবে, এভাবে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপটাকে মোটামুটি একটা সীমিত মাত্রায় রেখে আমরা এই সময়টা পার হয়ে যেতে পারবো। ততদিনে হয়তো আশা করা যায় যে ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। আমরা নিশ্চিত না, বাট আমরা আশা করতে পারি আরকি। আচ্ছা, তো এই জিনিসগুলো আসলে আমাদের মেইনটেইন করতে হবে। আচ্ছা, এছাড়া আর কোনো আপনি উপায় বললেন দেখি না। যে একজন পজিটিভ মানুষ, সে শুধুমাত্র, সে যদি বাইরে না যায়, সে শুধুমাত্র তার ফ্যামিলির মধ্যেই আটকে থাকলে হয়তো ওইটুকুই রিস্কটা থাকলো। কিন্তু কোনো ক্ষেত্রে না, বাংলাদেশে অনেক মানুষ বলছেন যে তার বাসায় একজন পজিটিভ এবং তারা আইসোলেশন যে প্রসেস সেটা প্রপারলি তারা ফলো করেন নাই, কিন্তু তারপরও তার বাসার বাকি যদি 5জন সদস্য হয়ে থাকে, উনি একজনই পজিটিভ, বাকি 4জন পজিটিভ না, মানে টেস্ট করানোর পরেও না। সেইটা জি। কিভাবে ঘটছে? এবং এটা প্রচুর হ্যাঁ, বলছে কিন্তু মানুষ। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে। এটার মানে একটা ভাইরাস একজন মানুষের কাছ থেকে গড়ে কতজনের মাঝে ছড়াবে তার একটা আসলে একটা এপিডেমিক হিসাব আছে। সব রোগী এটা মানে ওই ঘরের মধ্যে সবার কাছে এটা ছড়াবে না। এটাই হচ্ছে স্বাভাবিক। তো আমরা দেখেছি যে এটা সাধারণত COVID-19 এর ক্ষেত্রে এই বিষয়ে না, গবেষণা কম আছে। কিন্তু এইটা সেটা এটা এটাকে ডক্টর তৌফিক, এটাকে আপনি স্বাভাবিক বলছেন, কিন্তু আমরা যেটা এতদিন পর্যন্ত শুনে হুম, আসছি যে করোনা ভাইরাস হাইলি ইনফেক্টেড, একজনের নিঃশ্বাস থেকেও হুম। পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, ডক্টররা না, শুরু না, না। থেকেই নিঃশ্বাস বলছিলেন। থেকে এইভাবে নিঃশ্বাস থেকে ডক্টরদের সরাসরি মুখ ছড়ায় থেকে না। এই ধরনের ইন্টারভিউ না, পাওয়া না, গেছে। ডক্টরদের জি, জি, আপনার ডক্টরদের মুখ থেকে কি শোনা গেছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ হচ্ছে এটা বেসিক্যালি এপিডেমিওলজিস্টদের কাছ থেকে আপনাকে জি, শুনতে হবে যে জি, এটার জি, ট্রান্সমিশন মেকানিজমটা জি। কি। এটা একটা ড্রপলেট ইনফেকশন। অবশ্যই যদি কেউ খুব কাছাকাছি থাকে তাহলে এটা ছড়াতে পারে। তবে আম মিজলস এর মতো না। COVID-19 ইস নট লাইক মিজলস। মিজলস এ আপনার এটা বাতাসের মাধ্যমে অ্যারোসোলাইজড ওয়েতে এটা ছড়ায় বেশি। আর কোভিড এর ক্ষেত্রে এটা ড্রপলেট। আমরা
আমরা যেটা একদম প্রথম দিন থেকে বলে আসছি, কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু মেইন মোড অফ ট্রান্সমিশন হচ্ছে এটা ড্রপলেট, এবং ড্রপলেট কেউ স্পর্শ করলেই এটা ছড়ায়। হুম হুম কাজে হুম। এটা ঠিক সেই পরিমাণ এটার ইয়ে না, অর্থাৎ ট্রান্সমিসিবিলিটি মিজলসের মতো না। মিজলসে কিন্তু একজন মানুষ থেকে ৯ জন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। কিন্তু কোভিডের ক্ষেত্রে এটা ২ থেকে ৩ জনের বেশি গড়ে কখনোই ছড়ায় না। কাজে একটা বাসার মধ্যে খুব বেশি আসলে ছড়াবে না। আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে বাতাসের ট্রান্সমিশনের সাথে কিন্তু রিসেন্টলি দেখা গিয়েছে একটা গবেষণায় যে একটা একজন ব্যক্তি একটা রেস্টুরেন্টের মধ্যে বসে আছেন, ঠিক আছে? তো যেই দিক থেকে বাতাসটা ফ্লো করছে সেই লাইন বরাবর আমরা দেখেছি যে যেই মানুষগুলো বসেছিলেন ওই সারিতে তারা আক্রান্ত হয়েছেন, কিন্তু তার থেকেও কাছে কিন্তু বাতাসের যে ফ্লো তার থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যারা বসেছিলেন তারা আক্রান্ত হয়নি। তো কাজেই এটা আসলে মানুষকে খুঁজে খুঁজে ভাইরাস আক্রান্ত করবে ব্যাপারটা তা না। এর সাথে এটার অনেকগুলো ফ্যাক্টর জড়িত, যেমন কি পরিমাণ ভাইরাল লোড আছে একজন মানুষের মধ্যে, কিভাবে সেটা ট্রান্সমিশন হচ্ছে, বাতাসের ফ্লো কোন দিকে ছিল, এই হুম হুম। সবকিছু মিলিয়েই কিন্তু আমরা একটা গড় আমরা নির্ধারণ করি। তো সেই গড়ে একটা বাসায় যে সবাই আক্রান্ত হয়ে যাবেনই এরকম কোনো নিশ্চয়তা নেই, এটা নাও হতে পারে। কালকে পরশুদিন একটা ইন্টারভিউ ছাপা হয়েছে ডক্টর বিজনশীল, ওনার একটা জায়গায় উনি বলেছেন যে 30-40% মানুষের ইতোমধ্যেই হয়ে গেছে আসলে। সেই ক্ষেত্রে তিনি মনে করেন যে আরও 40% মানুষের হয়ে গেলে আমরা হার্ড ইমিউনিটির কথা যে বলা হচ্ছে সেই জায়গাটায় বাংলাদেশ হয়তো পৌঁছে যেতে পারে বলে তার ধারণা। আপনি কি এই বিষয়ের সাথে একমত? না, আমি এটার সাথে একমত না এই কারণে যে একটা ভ্যাকসিনের মাধ্যমে সিস্টেমেটিক ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের মধ্য দিয়ে ৭০-৮০% ইমিউনিটি অর্জন করা যেখানে একটা রাষ্ট্রকে গলদঘর্ম করে তোলে, সেখানে একটা ভাইরাস সম্পূর্ণ ন্যাচারালি ৭০ থেকে ৮০% মানুষকে আক্রান্ত করে ফেলবে, এটা আসলে এটা বিশ্বাসযোগ্য না, আসলে এটা হয় না। বরং যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা লেভেলে এই ভাইরাসটি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে যাবে, যেটাকে আমরা এন্ডেমিসিটি বলি। অর্থাৎ একটা সার্টেন লেভেলে এটা বিরাজ করতে থাকবে এবং তারপরে সেটা এখানেই ট্র্যাপড হয়ে থাকবে। এটাও আরো ভয়ঙ্কর। বরং হার্ড ইমিউনিটি যদি অর্জন হয়েই যেত সেভাবে, এরকম কোনো নজির নেই এবং এরকম কথা আসলে নীতি নির্ধারকরা কেউ বলছেন না। আর দ্বিতীয়ত ৩০ থেকে ৪০% আক্রান্ত হয়ে গিয়েছে কিনা সেটাও আমরা আসলে জানি না। এটা যেহেতু বাংলাদেশে কোনো সার্ভেইলেন্স হচ্ছে না, এটা সম্পূর্ণ একটা স্পেকুলেশন। উনি হয়তো কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে বলে থাকতে পারেন। আমি ওনার কনটেক্সট যেহেতু জানি না, এইজন্য উনাকে আমি সঠিক বা ভুল এ জাতীয় কোনো মন্তব্য করতে চাই না। উনি কোন কনটেক্সটে বা কি বলেছেন, আগে পরে কি বলেছেন আমি জানি না। তবে হার্ড ইমিউনিটি এত সহজে বাংলাদেশে কেন পৃথিবীর কোনো দেশেই আসবে না, এবং এটার উপর নির্ভর করে কোনো রকম নীতি নির্ধারণ পৃথিবীর কোনো দেশেও হচ্ছে না। এটা আমাদের দেশেও আসলে বাস্তবসম্মত না, এটা হবে না। হার্ড ইমিউনিটি এটা একটা শব্দ, একটা ফ্রেজ, একটু পরিষ্কার করবেন? এখনো মানুষের কাছে মানুষ কনফিউজড আসলে হার্ড ইমিউনিটি অ্যান্টিবডি এই বিষয়টা নিয়ে। আচ্ছা, হার্ড ইমিউনিটির কনসেপ্টটা হচ্ছে এটা সাধারণত ভ্যাকসিনোলজিতে এটা খুব ব্যবহৃত হয়। একটা ডিজিজ যার এখনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, সে ধরনের একটি প্রেক্ষাপটে হার্ড ইমিউনিটির আলোচনাটা আসলে একটা অভূতপূর্ব আলোচনা বেসিক্যালি। যারা এপিডেমিওলজি বা পাবলিক হেলথ স্পেশালিস্ট তাদের কাছে এই আলোচনাটা আসলে খুবই কি বলা যায়, একটা দুঃখজনক এবং অত্যন্ত মানে এটা অত্যন্ত বিপজ্জনকও আসলে। তো হার্ড ইমিউনিটি হচ্ছে যে যখন আমরা ভ্যাকসিনেট করি, অর্থাৎ একজন মানুষের শরীরে যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন তো তার ভেতরে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডি যদি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি যদি একটা দীর্ঘ সময় ধরে সেটা স্টেবল থাকে, তাহলে সেই রোগটি তার শরীরে নতুন করে আর ঢুকতে পারে না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো যেহেতু একটা রাষ্ট্রের বা একটা সমাজের সব মানুষকে ভ্যাকসিন দেওয়া কিন্তু প্র্যাকটিক্যালি লজিস্টিক্যালি সম্ভব হয় না, সেজন্য থিওরিটিক্যালি বলা হয় 1-1/r0। এটা হচ্ছে একটা সূত্র, যে সূত্রের মাধ্যমে নির্ধারণ করা হয় যে একটা ভ্যাকসিন আমি কত শতাংশ মানুষের মাঝে যদি আমি ইফেক্টিভলি দিতে পারি, তাহলে সেই সমাজটি আসলে যেই মানুষগুলো ভ্যাকসিনেটেড হলো তাদের সুবাদে যারা ভ্যাকসিনেটেড নয় তারাও এক ধরনের সুরক্ষা পেতে পারে থিওরিটিক্যালি। তো সেটাকে বলে হচ্ছে হার্ড ইমিউনিটি। এক একটা ডিজিজের ক্ষেত্রে এটা এক এক রকম হয়, ওই যে সূত্র বললাম সেই সূত্র দিয়ে ক্যালকুলেট করা হয়। তো কোভিড-19 এর ক্ষেত্রে এটা ৭০ থেকে ৮০, ৬০-৭০ বা এরকম একটা ৭০% মতো মানুষকে যদি আক্রান্ত করা যায় সিস্টেমেটিক্যালি, অর্থাৎ তাদের ভিতরে যদি অ্যান্টিবডি তৈরি করা যায়, তাহলে বাকিরাও সেই অ্যান্টিবডির সুবাদে আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো এই আচ্ছা। কনসেপ্টটিকেই বলা হয় হার্ড ইমিউনিটি। তো এখানে যেটা ক্যাভিয়াট, যেটা অনেকেই বলছেন না, সেটা হচ্ছে এই যে মানুষগুলো আক্রান্ত হবে তাদের মাঝে তো কেস ফ্যাটালিটি রেশিও তো এখানে খুবই হাই। প্রায় ২% মানুষ, ১ থেকে ২% মানুষ এখানে মারাও যাবে। তো আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের
বাংলাদেশের টোটাল জনসংখ্যার ৭০% যদি আমার আক্রান্ত করতে হয়, তাদের মধ্যে কত শতাংশ মারা যাবে? ৭০% যদি আপনি চিন্তা করেন ১৬ কোটি মানুষের ৭০% ধরেন ৮-৯ কোটি মানুষ। সেই ৮-৯ কোটি মানুষের যদি ১% আপনি চিন্তা করেন তাহলে লক্ষ, লক্ষ মানুষকে আপনার মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণের কথা বাদই দিলাম। মৃত্যুবরণ করতে হলে তো আগে তো প্রচুর মানুষকে আক্রান্ত হতে হবে। সেই মানুষগুলো হাসপাতালে আসবে, তাদের বিড়ম্বনা হবে, তাদের মানে এইটা আসলে একটা প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। হার্ড আচ্ছা ইমিউনিটি আচ্ছা একটা কনসেপ্ট। এটা আচ্ছা আপনারা যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এই যে লকডাউন ব্যবস্থা খুলে দেওয়া হলো, এই প্রেক্ষিতে আপনাদের কনসার্নের জায়গাটা কোথায় বা মানুষের এখন কি করা উচিত? খুব ছোট্ট করে, আমাদের হাতে সময় কম। কনসার্ন হচ্ছে যে দুটো একটা জিনিস হবে, প্রচুর মানুষ আক্রান্ত হবে এবং যে কথাটা আগে বললাম যে প্রচুর মানুষ কিন্তু হাসপাতালে আসবেন চিকিৎসা নিতে। যেহেতু কেউ আক্রান্ত হলে উনি হাসপাতালে যাবেন। তখন হবে কি যে বাংলাদেশের হাসপাতালের যে ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তার উপর প্রচুর চাপ সৃষ্টি হবে এবং মানুষ আসলে ভোগান্তিতে পড়বেন। আর তাছাড়া মানুষ যখন অসুস্থ থাকে তখন সে কাজে যেতে পারে না। এছাড়া অর্থনীতির যেই দোহাইটা দেওয়া হচ্ছে সেটাও আসলে ঠিক কার্যকর নয়। কারণ যখন অনেক মানুষ অসুস্থ থাকে বৈদেশিক বাণিজ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাংলাদেশে যখন আমরা জানবো যে এখানে প্রচুর মানুষ অসুস্থ, বাইরের থেকে তো মানুষ এখানে আসবে না। আর দ্বিতীয়ত বাংলাদেশ থেকে মানুষ যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে তখন সেসব দেশগুলোতে বাংলাদেশের মতো যেসব দেশ প্রিম্যাচিউরলি লকডাউন উইথড্র করে দিবে সেসব দেশের উপরে কিন্তু এক ধরনের ট্রাভেল ব্যান আরোপ করবে। তাহলে আলটিমেটলি লং টার্মে আমাদের অর্থনীতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো অর্থনৈতিক দৃষ্টিকোণ এবং জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ, স্বাস্থ্য ব্যবস্থার দৃষ্টিকোণ কোনো দিক থেকেই কোনো দৃষ্টিকোণ থেকেই মানে প্রিম্যাচিউর অবস্থায় লকডাউন উইথড্র করাটা একটা বাঞ্ছিত কোনো পদক্ষেপ নয়। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তিনি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ তিনি।